বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। এর চেয়ে মহান কথা কি থাকতে পারে। আমার রুমে আগুন দেওয়া হয়েছিল, 16 থেকে 20টা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছিল যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে। আমরা বারবার বিদ্রোহ করি। আমরা যখন সব কি বলবো আশা হারিয়ে ফেলেছিলাম অধিকাংশ মানুষ, এবং আমরা যখন নিয়তির মতোই ধরে নিয়েছিলাম যে হিসাব করতাম যে 2042 নাকি 82 আর গুনতাম কত বয়স হলে একজন মানুষ আসলে স্বাভাবিক মৃত্যু হয়, এটা গুনতাম আর কতদিন। এবং মাঝে মাঝে আমি দুঃখ করে বলতাম যে আমার মনে হয় উনি আমাদের সবাইকে আউটলিভ করবে। আউটলিভ করা তো বুঝছেন আর কি, আমরা মরে যাবো কিন্তু উনি বেঁচে থাকবে। এবং দিনে দিনে কিন্তু বয়স কম ছিল ওনার। তো এরকম একটা সময়ে আমাদের তরুণরা যেই মহান বিদ্রোহ করলো, যে অবিশ্বাস্য বিদ্রোহ করলো, জীবনের মায়া ত্যাগ করে। আমি তো ওদের সাথে অনেক কথা হয়, জাস্ট মনে হয়েছে আমাকে মাঝে মাঝে বলে নাহিদ আসিফরা বলতো আর কি, যে 18তে যারা আন্দোলন করেছিল তাদের সাথে তাদের একটা পার্থক্য আছে। 18তে যারা আন্দোলন করেছিল তারা জীবনের মায়া ত্যাগ করে আসতে পারে নাই, এবং ওরা ডিটারমাইন ছিল মরে গেলে মরে যাব, রাজপথ ছাড়বো না। এবং এই সাহস তারা আমাদের মতো বৃদ্ধ মানুষদের মনে সঞ্চারিত করতে পেরেছিল। এরকম একটা বিদ্রোহী জাতি, এরকম একটা অপরাজেয় জাতি, তার জন্য তো সবচেয়ে বেশি রেলিভেন্ট নজরুলের হওয়ার কথা, সকল চর্চার মধ্যে ওনার উপস্থিত থাকার কথা। আমি তো কবিতা পড়তে পারি না, বাট যখন আমরা এই কবিতার লাইনগুলো শুনি যে বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। এর চেয়ে মহান কথা কি থাকতে পারে। এর চেয়ে আমাদের যেই শোষণ শুধু বাংলাদেশে না, পৃথিবীতে নানান দেশে নানান যুগে এবং এখনও হয়, এখানে আপনার মজলুম মানুষের পক্ষে এর চেয়ে সত্য উচ্চারণ, এর চেয়ে সঠিক উচ্চারণ কী হতে পারে। তারপরে যখন আমি এই সমস্ত জিনিস পড়ছিলাম, হঠাৎ করে মনে হলো যে বক্তৃতা করতে করতে মাহমুদ ভাইকে জিজ্ঞেস করবো যে আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। মাহমুদ ভাই একটু জিজ্ঞেস করবো, মাহমুদ ভাই এখন কি একটু শান্ত হয়েছেন, একটু শান্তি লাগছে আগের চেয়ে? একটু বোধহয় লাগছে। আমি মাহমুদ ভাইয়ের কথা একটু বলবো। আমার কাছে মনে হয় যে উনি আমার সামনে একজন জীবন্ত নজরুল। আমি আপনাদের অনেস্টলি বলি, আমার নিজের সাহস এবং দেশপ্রেম নিয়ে আমার একটু আত্মতৃপ্তি আছে। কিন্তু আমি যখন মাহমুদ ভাইয়ের দিকে তাকাই, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মাহমুদ ভাইকে আমার চেয়ে সাহসী, আমি বলবো অবশ্যই সাহসী। মাহমুদ ভাইকে আমার চেয়ে বেশি দেশপ্রেমিক অন্য কারো নাম বলে আমি সন্দেহ করতাম, কিন্তু মাহমুদ ভাইয়ের নাম যদি কেউ বলে আমি সন্দেহ করব না। এবং আমরা সেই শাহবাগের দুঃসহ দিনগুলোতে আপনাদের একটু মনে করিয়ে দিই, আমার রুমে আগুন দেওয়া হয়েছিল, 16 থেকে 20টা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছিল যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। প্রচণ্ড অদ্ভুতই লাগতো যে এইরকম একটা সময় বাংলাদেশে আসবে যে সামান্য একটা কথা বলার জন্য রুমের মধ্যে আগুন দিয়ে দিল। তখন নিজেও একটুখানি অবদমিত হয়ে গিয়েছিলাম, ভাবতাম যে আর কত রিস্ক নেব, একটু বুঝে চলা শুরু করেছিলাম। সেরকম সময় একদিন দেখলাম প্রথম আমার দেশে 8 কলাম হেডিং ছিল, একটা 8 কলাম বড় বড় আপনার অক্ষরে, শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি। আমি বিশ্বাস করতে পারি না এটা সম্ভব ওই সময় বসে এরকম একটা হেডলাইন করা। আমার তো মনে হয় মাহমুদ ভাই শুধু এই হেডলাইনের জন্য বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে, প্রতিবাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এবং এরপর আমার এক জিনিস মনে আছে, যেদিন ওনাকে আদালত প্রাঙ্গণে আক্রমণ করা হয়, যেদিন ওনার পুরো শরীর রক্তাক্ত ছিল, আমি কয়েকদিন আগে ভিডিওটা আবার দেখেছি। যতদিন বেঁচে আছি এই লক্ষ্য থেকে বিন্দু মাত্র বিচ্যুত হব না। যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে।